তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আমাদের 6 নম্বর অধ্যায়টা পড়া চলছিল। এই 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে বড় প্রশ্নর সাজেশান আমি দিয়েছিলাম, সেই বড় প্রশ্নর সাজেশানে একটা প্রশ্ন আমাদের বাকি ছিল। সেই প্রশ্নটা আমি লিখেছি, দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই 6 নম্বর অধ্যায় থেকে, অর্থাৎ তোমাদের অধ্যায় 6 থেকে একটা বড় প্রশ্ন আমাদের বাকি ছিল। আর এই অধ্যায় 6 থেকে আমাদের কি হয়েছিল, এমসিকিউ আমাদের কমপ্লিট হয়ে গেছিল, আর এসএকিউ একটা ক্লাস হয়েছিল, অর্থাৎ এসএকিউ এখনও বাকি আছে, পরের ক্লাসে সেগুলো হবে। আজকে তোমাদের এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে বলবো এবং এর পক্ষে এবং বিপক্ষে যুক্তিটা আলোচনা করব। প্রথমেই তোমাদের প্রতিটা ক্লাসে আমি যেমন প্রথমে কনসেপ্টটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আজকের ক্লাসেও সেইভাবে তোমাদের প্রথমে কনসেপ্টটাকে বুঝিয়ে দেব, তারপরে নোটটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন তৈরি করা। কি বললাম? রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজ আইন তৈরি করা। আর এই আইন তৈরি করার জন্য প্রত্যেকটা রাষ্ট্রে একটি করে আইনসভা থাকে। আর এই আইনসভা এক কক্ষ বিশিষ্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। যদি আইনসভার একটি কক্ষ থাকে তাহলে তাকে বলা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আর যদি দুটো কক্ষ থাকে তাহলে তাকে বলবো আমরা কি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তাহলে বুঝতে পারলে যে প্রত্যেকটা দেশ অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রেরই আইন তৈরি করার দরকার হয়। আর এই আইন তৈরি করার জন্য কি থাকে? আইনসভা। সেই আইনসভা একটা কক্ষ নিয়ে গঠিত হতে পারে, তাকে বলবো এক কক্ষ বিশিষ্ট, আর দুটো কক্ষ নিয়ে গঠিত হলে তাকে বলা হবে দ্বিকক্ষ বিশিষ্ট। যেখানে দুটো কক্ষ থাকে না আইনসভার, সেখানে সাধারণত কি হয়ে থাকে, নিম্ন কক্ষ যেটা থাকে সেটা জনগণের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সদস্যরা নির্বাচিত হয়। আর উচ্চ কক্ষ কি হয়? উচ্চ কক্ষ মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হয়। কিন্তু এখানেও একটা ব্যতিক্রম আছে। আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখব যে আমেরিকা যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ, তার নাম হচ্ছে সিনেট, সে আলোচনায় পরে আসছি, সেই উচ্চকক্ষ কিন্তু নির্বাচনের মাধ্যমেই সদস্যরা আসে। যাই হোক, তাহলে আইনসভা কী জিনিস তোমরা বুঝতে পারলে। আইন তৈরি হয় সেখানে, তার একটা কক্ষ হলে এক কক্ষ বিশিষ্ট, দুটো কক্ষ থাকলে দ্বিকক্ষ বিশিষ্ট। এবারে তোমাদের ছোট প্রশ্নও পরীক্ষায় আসতে পারে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এইরকম রাষ্ট্রের নাম বা দেশের নাম। দেখো, চীন, গ্রিস, তুরস্ক, এইগুলো এক কক্ষ বিশিষ্ট আইনসভার দেশ। অর্থাৎ এই সব দেশে চীন, গ্রিস, তুরস্ক, এখানে আইনসভার একটা কক্ষ আছে। এবার দ্বিকক্ষ বিশিষ্ট কোথায় কোথায় আছে? ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, ব্রিটেনে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, আমেরিকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। আমি এগুলো লিখে দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে যে ভারতে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে তার নিম্নকক্ষের নাম, এটা হচ্ছে নিম্নকক্ষ। নিম্নকক্ষ হচ্ছে লোকসভা, উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে? এবার ব্রিটেনের নিম্নকক্ষ হচ্ছে কমন সভা, উচ্চকক্ষ হচ্ছে লর্ডসভা। আর আমেরিকায় উচ্চকক্ষ, দেখো আমেরিকায় উচ্চকক্ষটা সিনেট আর নিম্নকক্ষ জনপ্রতিনিধি সভা। আরেকবার রিপিট করে দিচ্ছি, ভালো করে শুনে নাও যে ভারতের ক্ষেত্রে নিম্নকক্ষ লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা। ব্রিটেনের ক্ষেত্রে নিম্নকক্ষ কমন সভা, উচ্চকক্ষ লর্ডসভা। আর আমেরিকার ক্ষেত্রে উচ্চকক্ষ হচ্ছে সিনেট আর নিম্নকক্ষ হচ্ছে জনপ্রতিনিধি সভা। বুঝতে পারলে? উচ্চকক্ষ হচ্ছে সিনেট, নিম্নকক্ষ জনপ্রতিনিধি সভা। এবারে যদি বলা হয় কোন দেশের আইনসভার উচ্চকক্ষ সবথেকে ক্ষমতাশালী, তখন লিখতে হবে তোমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ সিনেট। যদি বলা হয় কোন দেশের আইনসভার উচ্চকক্ষ সবথেকে কম ক্ষমতাশালী, তখন তোমায় লিখতে হবে যে ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ লর্ডসভা কম ক্ষমতার অধিকারী। এবারে কিছুজন আইনসভার একটা কক্ষ থাকার পক্ষে যুক্তি দিয়েছে এবং কিছুজন দুটো কক্ষ থাকার পক্ষে যুক্তি দিয়েছে। যারা এই আইনসভার যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তার পক্ষে যারা যুক্তি দিচ্ছে, দেখো তার পক্ষে যুক্তি দিচ্ছে কারা? জন স্টুয়ার্ট মিল, লর্ড ব্রাইস। এরা এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দিচ্ছে, অর্থাৎ এরা বলতে চাইছে এক কক্ষ বিশিষ্ট আইনসভাটা ভালো নয়। তারপরে এই আবেসিয়ে, ল্যাস্কি, বেনথাম, এরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিরোধিতা করছে। এদের আবার মতে এক কক্ষ বিশিষ্ট আইনসভাটাই ভালো। চলো তাহলে নোটটা আলোচনা করে নেব যে
এই ভালো আর খারাপ দিকগুলো আমরা দেখব যে আইনসভার একটা কক্ষ থাকার জন্য কি ভালো আছে বা কি খারাপ আছে। অর্থাৎ যে প্রশ্নটা ছিল আমরা এবারে নোটে আলোচনা যেটা পাবে তোমরা, যে আইনসভার যে দ্বিকক্ষ বিশিষ্ট তার পক্ষে যুক্তি প্রথমে আলোচনা করব, তারপরে তার বিপক্ষে যুক্তি। আর তার আগে বলে রাখি অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা এই নম্বরটায় যোগাযোগ করে ক্লাস জয়েন করতে পারো 9123005218। এই নম্বরটায় তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। আর সপ্তাহে এই ধরনের দুটো ক্লাস হয়, তার জন্য মাসে তোমাদের 200 টাকা করে মানে ফিস নেওয়া হয়। সপ্তাহে এই ধরনের দুটো করে ক্লাস পাবে। আর তোমরা যারা ক্লাস করছো তোমাদের বলে রাখি যে তোমাদের এই 6 নম্বর অধ্যায় হচ্ছে, 6 নম্বর অধ্যায় কমপ্লিট হয়ে আমাদের 4 নম্বর অধ্যায় শুধু ছোট প্রশ্ন, এই দুটো অধ্যায় নিয়ে কিন্তু তোমাদের 3 নম্বর মক টেস্ট হবে। তার জন্য কিন্তু এখন থেকে তোমরা তৈরি হও, কবে মক টেস্টটা নেওয়া হবে 3 নম্বর সেটা তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। চলো আজকে তাহলে নোটটাকে তোমরা বুঝে নাও যে পক্ষে এবং বিপক্ষে যুক্তিটা। নোটটাকে বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রশ্নটা আরেকবার দেখে নাও, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। কি বলা হচ্ছে, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো আইন তৈরি করা। আইন তৈরির জন্য প্রতিটি রাষ্ট্রে আইনসভা তৈরি হয়েছে। আইনসভা একটি কক্ষ বা দুটি কক্ষ নিয়ে গঠিত হতে পারে। একটি কক্ষ থাকলে তাকে বলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। দুটি কক্ষ নিয়ে গঠিত হলে তাকে বলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তারপরে বলা হচ্ছে দেখো, গণপ্রজাতন্ত্রী চীন, গ্রিস, তুরস্ক প্রভৃতি দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। তাহলে যদি ছোট প্রশ্ন আসে কোন দেশগুলোর আইনসভা এক কক্ষ বিশিষ্ট, তোমরা এইগুলো লিখবে, চীন, গ্রিস, তুরস্ক। অন্যদিকে ব্রিটেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। এবারে আমরা পক্ষে যুক্তিটা দেখি। এবারে দেখো তোমরা পক্ষে যুক্তি, এখানে কি বলা হচ্ছে, জন স্টুয়ার্ট মিল, লর্ড ব্রাইস, হেনরি মেইন প্রমুখ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দিয়েছেন। যথা 1 নম্বর পয়েন্ট, সুচিন্তিত আইন প্রণয়ন। এখানে কি বলা হচ্ছে, আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে অনেক সময় আবেগের বশে ও জনমতের চাপে অবিবেচনাপ্রসূত আইন প্রণীত হতে পারে। প্রণীত হতে মানে কি, তৈরি হতে পারে। কিন্তু দুটি কক্ষ থাকলে তা ধরা পড়ে এবং সংশোধন করা যায়। এই নিয়ন্ত্রণকারী থাকায় সুচিন্তিত আইন প্রণীত হয়। তারপরে দ্বিতীয় পয়েন্ট, নিম্নকক্ষের স্বৈরাচারিতা রোধ। এখানে কি বলা হচ্ছে দেখো, নিম্নকক্ষের স্বৈরাচারিতা রোধে লর্ড অ্যাক্টন আইনসভার দ্বিতীয় কক্ষকে ব্যক্তি স্বাধীনতার নিরাপত্তার পক্ষে প্রয়োজনীয় বলে অভিহিত করেন। তার মতে একটিমাত্র কক্ষ নিয়ে আইনসভা গঠিত হলে স্বৈরাচারের আশঙ্কা দেখা দিতে পারে, কারণ সেক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণকারী থাকে না। অন্যদিকে দুটি কক্ষ থাকলে প্রথম কক্ষের স্বৈরাচারিতা অতি সহজে দ্বিতীয় কক্ষ নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে দেখো পরের পয়েন্ট, জনমতের প্রতিফলন। সেখানে কি বলা হচ্ছে, আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে জনমতের সঠিক প্রতিফলন হয় না, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট হলে দুটি কক্ষের নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হওয়ায় পরিবর্তনশীল জনমতের সুষ্ঠু প্রতিফলন আইনসভায় দেখা যায়। তারপরে দেখো, জ্ঞানী ব্যক্তির সমাবেশ। জ্ঞানী ও গুণী ব্যক্তিরা সাধারণত নির্বাচনে অংশ নিতে চান না, তাই আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে এইসব জ্ঞানীগুণী ব্যক্তিদের মনোনয়নের মাধ্যমে দ্বিতীয় কক্ষে স্থান দেওয়া যায়। তারপরে যুক্তরাষ্ট্রের পক্ষে অপরিহার্য। দেখো, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় কক্ষ একান্ত প্রয়োজন, কারণ যুক্তরাষ্ট্রে দুটি স্বার্থ থাকে, জাতীয় স্বার্থ ও রাজ্যের স্বার্থ। তারপরে দেখো, জাতীয় স্বার্থের জন্য থাকে নিম্নকক্ষ, রাজ্যের স্বার্থ রক্ষার জন্য উচ্চকক্ষ থাকা প্রয়োজন। তা না হলে যুক্তরাষ্ট্রের আদর্শ নষ্ট হবে। বিপক্ষে যুক্তি দেখো, আবেসিয়ে, জেরেমি বেন্থাম,
ল্যাস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দিয়েছেন। যথা 1 নম্বর পয়েন্ট, অগণতান্ত্রিক কাঠামো। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার প্রতিনিধিরা জনগণের দ্বারা নির্বাচিত হওয়াই স্বাভাবিক। কি বলা হচ্ছে? গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার প্রতিনিধিরা জনগণের দ্বারা নির্বাচিত হওয়াই স্বাভাবিক, কিন্তু দ্বিতীয় কক্ষ সাধারণত পরোক্ষভাবে নির্বাচিত ও মনোনীত ব্যক্তিদের দ্বারা গঠিত হয় এবং সেই সদস্যগণ রক্ষণশীল চরিত্রের হয়ে থাকেন। এই ব্যবস্থা গণতন্ত্রের বিরোধী। এবারে পরের পয়েন্ট, দায়িত্ব, দয়াকা অন্ত্যেস্তয় হস্যই তয় বয়। দায়িত্ব বিভক্ত। আইনসভা 2টি কক্ষ থাকলে দায়িত্ব ভাগ হয়ে যায়, ফলে কোন দায়িত্ব কার তা বিভ্রান্তির সৃষ্টি হয়। তার ফলে একে অপরকে দোষারোপ করার চেষ্টা করে, তাতে আইন তৈরিতে অসুবিধা দেখা দেয়। পরের পয়েন্ট দেখো, ব্যয়বহুল। এখানে কি বলা হচ্ছে? উচ্চকক্ষ থাকলে তার সদস্যদের বেতন ভাতা দিতে প্রচুর টাকা লাগে। অনেকে এই ব্যয়কে অর্থের অপচয় বলে মনে করেন। বিশেষ করে অনুন্নত দেশে একে রাখার কোনো যুক্তি নেই। পরের পয়েন্ট, সময় অপচয়। এই পয়েন্টে কি বলা হচ্ছে? যে দ্বিতীয় কক্ষ থাকলে অকারণে বিল পাসে দেরি হয়, তাতে দেশের ও জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। কারণ আধুনিক কালে প্রতিটি আইনের প্রস্তাব নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা ও বিতর্ক চলে। তাই উচ্চকক্ষের প্রয়োজন নেই, কারণ এতে অযথা সময়ের অপচয় হয়। এবারে পরের পয়েন্ট, যুক্তরাষ্ট্রে অপরিহার্য নয়। অধ্যাপক ল্যাস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রয়োজন নেই, কারণ লিখিত সংবিধান, ক্ষমতার বন্টন, যুক্তরাষ্ট্রীয় আদালত রাজ্যের স্বার্থ রক্ষা করতে পারে। তার জন্য উচ্চকক্ষের প্রয়োজন নেই। এবারে উপসংহারটা দেখো কি বলা হচ্ছে। ওপরের আলোচনা সত্ত্বেও পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায়। এর থেকে বোঝা যায় দ্বিতীয় কক্ষের প্রয়োজন এখনও ফুরিয়ে যায়নি। তাই রাষ্ট্রবিজ্ঞানী অক অ্যান্ড জিঙ্ক বলেছেন, এই সভা অবিবেচনাপ্রসূত বিলকে বাধা দিয়ে দেশকে অনেক সময় বাঁচিয়ে দিয়েছে। এই যে লাস্টে কোটেশন দেওয়া হলো না, এইগুলোই হচ্ছে ভালো নম্বর পাওয়ার একটা সূত্র বা নিয়ম। অর্থাৎ নোটটা একদম শেষ পর্যায়ে গিয়েও তুমি যাতে মনোযোগ দিয়ে লিখছো, সেটা কিন্তু পরীক্ষক এর মাধ্যমেই বুঝতে পারবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে।